সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় বাস টার্মিনাল, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়, বাস সংকট এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, কোনো মহাসড়কে ধীরগতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট, পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া, বলছেন ক্রেতারা, ভিন্নমত বিক্রেতাদের। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত সংবাদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকালের দিকে মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই তেমন যানজট। তবে দূরপাল্লার বাস কম থাকায় অনেকে ট্রাক এবং মোটরসাইকেলে করে ঘরে ফিরছেন। ফেরিঘাটেও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে সকাল থেকে ঈদ করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করছে। বাসে বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার কারণে অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন। গাড়ি ভাড়া আগের তুলনায় বেশি আছে, এখন তো গাড়ি এখনো পাইনি, দেখি এখন গাড়িতে উঠলে কি অবস্থা। গাড়ি ভাড়া বর্তমান 700 টাকা করে, এমনি সময় 550। হাইওয়ে পুলিশ জানায় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এবার ড্রোনের সাহায্যে দেখছি যে কোথায় কি সমস্যা। আমাদের রেকার মোতায়েন আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের পিকেট এবং মোবাইল পার্টি এবং মোটরসাইকেল মোবাইলও রেখেছি। এবং কোথাও যদি গাড়ি নষ্ট হয় রেকার দিয়ে তো আমরা অপসারণ করছি। এর পাশাপাশি ভেহিক্যাল মেকানিক্সদের লিস্ট করে রাখছি, তাদের দিয়েও আমরা গাড়ি দ্রুত সেরে পাঠানোর চেষ্টা করছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনার কারণে সকালে যানজট দেখা দেয়। কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় সকালে যানবাহনের ধীরগতি ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকালে যানবাহনের চাপ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা অঞ্চলে হাইওয়ে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি যদি রাস্তার উপর পড়ে থাকে সেই ক্ষেত্রে সেখানে যানজট সৃষ্টি হতে পারে। এইগুলো যেন স্থায়ীভাবে পড়ে থাকতে না পারে, সেজন্য আমাদের যে 5টি রেকার আছে সেগুলো সদা প্রস্তুত থাকবে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও রয়েছে ঘরমুখো মানুষের বাড়তি চাপ। নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানায় 20টি ফেরি চলাচল করছে। না, আল্লাহ দিলে এবার অনেক ভালো, রাস্তাঘাটেও তেমন একটা জ্যাম হয় নাই, ঘাটে এসেও বেশি ওয়েট করা লাগতেছে না। ঈদে বাড়ি যাচ্ছে ভালো মতনই যাচ্ছি, ভাড়াও বেশি নাই, যানজটও কম ছিল। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, জ্যাম নাই। নবীনগরে একটু জ্যাম পেয়েছিলাম, তারপরে রাস্তায় কোনো সমস্যা হয় নাই। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে গাজীপুর, সাভার, কুমিল্লা, মানিকগঞ্জ এবং রাজবাড়ী থেকে মহাসড়ক ও ফেরিঘাটের সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধিরা। ঈদের বাকি আর মাত্র 2 দিন। আজ সকাল থেকেই আমরা গাজীপুরের বিভিন্ন স্টেশনে বিপুল সংখ্যক ঘরমুখো যাত্রীদের ভিড় দেখতে পেয়েছি। এই কারণে স্টেশনগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে। বিকেলের পর থেকে বেশ কিছু গার্মেন্টস কারখানায় ছুটি হওয়ার কারণে আমরা বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা যে স্টেশন দুটি রয়েছে, এই দুটি স্টেশনে বিপুল সংখ্যক মানুষকে ভিড় করতে দেখেছি। অনেকেই আমাদের কাছে দাবি করেছেন যে তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যানবাহন সেটি তারা পাচ্ছেন না। এবং অনেকেই যারা মোটামুটি স্বল্প দূরত্বে যাবেন তারা যানবাহন না পেয়ে পিকআপ ভ্যান বা বাসের সাহায্য করে বা খোলা ট্রাকে করে ভ্রমণ করবার চেষ্টা করছেন। কুমিল্লার দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত এই 102 কিলোমিটারের মধ্যে বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দেয়। তবে এবছর চিত্রটা অনেকটাই ভিন্ন। গতকাল রাতে গরুবাহীর যানবাহনের তীব্র চাপ থাকার কারণে কিছুটা যানজট দেখা গেল, দিনে কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো আমি কথা বলেছি
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 102 কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু কাজ করছে। ঢাকা-ইচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আমরা সকাল থেকেই যানবাহনের বাড়তি একটি চাপ লক্ষ্য করেছি। যদিও বাড়তি চাপ রয়েছে, কিন্তু বিভিন্ন যেই বাসের কাউন্টারগুলোতে কিন্তু আমরা ওই রকম ভিড় লক্ষ্য করিনি। আমরা কথা বলেছি এখানে গন্তব্য যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রীদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল থেকেই বাস কাউন্টারে এসে অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট বাসের জন্য। তাদেরকে টিকিট পেতেও কিন্তু আসলে খুব বেশি বেগ পেতে হয়নি, তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। যদিও মহাসড়কে কিছুটা পশুবাহী গাড়ি এবং অতিরিক্ত গাড়ির চাপ বাড়ায় তাদেরকে কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে এবং কিছুটা সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তারপরেও কিন্তু যাত্রীরা সেই সকাল থেকে যেভাবে পারাপার হচ্ছিল এখনো কিন্তু সেভাবেই পারাপার হচ্ছে। এবং ঢাকা-ইচা মহাসড়ক দিয়ে তারা বিভিন্ন পরিবহনে এসে অনেকেই এখানে লঞ্চ দিয়ে পারাপার হচ্ছে, আবার অনেকেই ফেরি দিয়েই পারাপার হচ্ছে এবং সেই সাথে প্রাইভেট কার, মোটরসাইকেল, গণপরিবহন সবই কিন্তু নির্বিঘ্নেই পারাপার হচ্ছে। যাত্রীরা ঘাটে এসে কিছুটা অপেক্ষা করতে হয়েছে, তারপরেও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে তারা ভোগান্তির শিকার হচ্ছেন না বলেই আমাদেরকে জানিয়েছেন। টাঙ্গাইল, দিনাজপুর এবং নড়াইল সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে ট্রাক এবং প্রাইভেট কার সংঘর্ষে 2 জন নিহত হয়, আহত হয়েছে 4 জন। অন্য দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় আলতাফ হোসেন এবং আব্দুস সত্তার নামে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে নড়াইল সদর উপজেলায় কালনা নড়াইল যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 কিশোর নিহত হয়েছে। জমে উঠতে শুরু করেছে নীলফামারী, যশোর, ভোলা সহ সারা দেশের কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। টেস্ট রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এর মধ্যেই কিনতে হবে কোরবানির পশু। তাই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম রাজশাহী, নীলফামারী, যশোর ও ভোলা সহ দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। এবছর বড় গরুর চেয়ে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রথম গেছি গজারের হাটে গরু নামে দিতে পেলে এখন ফরানগঞ্জ হাটে আইছে। গরুর যে দাম এবার আমাদের যে কি অবস্থা আমরা বুঝি না। গতবারের তুলনায় বা সব কিছু মিলে এবার একটু বেশি মনে হচ্ছে। গরুর বেশি, কিন্তু দামও রিজনেবল না, সামর্থ্যের বাইরে বললে চলে। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। আমার মনে মতো দাম না হলে আমি বিক্রি করবো কেমন করি? আমি তো দেখেছি বাজার ভালো না। গরুর দাম দিচ্ছি 3 লাখ, দাম কয় 2 লাখ, 2,20,000 সর্বোচ্চ। 2.5 লাখের উপরে বেচলে চালান হবে, তাও লাভ হবে না। যে খাবারের দাম, যে খেরের দাম। কাস্টমার আছে ভালোই, গরুর দাম কইতে আছে না। 18টা বিক্রি করে দিছি, 1 পিস আছে। আলহামদুলিল্লাহ গরু সবগুলো লাভ হয়েছে। পশুর হাটগুলোতে সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। কোনো গরু যদি আপনার অসুস্থ মনে হয় কিংবা বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে চিহ্নিত যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা সার এবং হাট মালিকদের সাথে যোগাযোগ করে আমরা সেই গরুটার জন্য এখানে হাটে বিক্রি না হয় সেই ব্যবস্থাটা করতেছি। ভেটেরিনারি মেডিকেল টিম রুগ্ন গরু শনাক্ত করবে, রুগ্ন গরু চিকিৎসা করবে, রুগ্ন গরু যাতে বিক্রয় না করতে পারে সেই মনিটরিংয়ের ব্যবস্থা আছে। নীলফামারী জেলায় কোরবানির জন্য চাহিদা 1,43,000-এর কিছু বেশি। সেই হিসেবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে 1,33,000-এরও বেশি পশু এবার এক্সেস থেকে যাবে নীলফামারী জেলায়। আমরা আশা করছি এই পশু আমরা অন্য জায়গায় বা অন্য জেলায়, অন্য এলাকায় আমরা সরবরাহ করতে পারবো। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব। বিভিন্ন ব্যাংক থেকে এখানে আসছে, আমরা এসে অনেক দিন ধরে কষ্ট করে যে ফসল লালন পালন করছে তারা যাতে বিক্রি করে প্রতারিত না হয় সেজন্য আমরা জাল নোট শনাক্তকরণ মেশিন নিয়ে আসছি। মেশিনে টাকা চেক করার জন্য আসতেছে,
যদি কোনো জাল নোট ধরা পড়ে সাথে সাথে আমরা ফান্ডস করে দিচ্ছি, ফান্ডস মেশিন নিয়ে আসছি। বিভিন্ন জেলা থেকে কুরবানি উপলক্ষে পশু কিনতে এসে তাদের সার্বিক নিরাপত্তা আমরা এখানে দিচ্ছি। আমাদের ভলান্টিয়ার বাহিনী আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, পৌরসভার কর্মকর্তারা আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার দেশে কোরবানির পশুর চাহিদা 1,07,00,000। প্রস্তুত করা হয়েছে 1,30,00,000 পশু। সে হিসেবে 23 লাখ পশু বেশি রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম, কুষ্টিয়া এবং গাইবান্ধা থেকে গরুর হাটের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মীরা। মূলত আজ থেকে চট্টগ্রাম নগরীর যে হাটগুলো আছে গরুর কেন্দ্রিক, সেই বাজারগুলো আজ দুপুরের পর থেকে জমে উঠেছে। আমরা দেখছি ক্রেতা বিক্রেতারা তারা আসলে দামাদামি করছেন এবং দুপুরের পর থেকে তারা বাজারগুলোতে আসা শুরু করেছেন। চট্টগ্রাম নগরীতে মোট স্থায়ী অস্থায়ী মিলে 10টি গরুর বাজার রয়েছে এবং সেই গরুর বাজারগুলোতে ক্রেতারা ভিড় করছেন। তারা বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা যে গরুগুলো নিয়ে আসছেন সেই গরুগুলো আসলে তারা দামাদামি করছেন। যদিও বিক্রেতারা বলছেন ছোট এবং মাঝারি গরুর চাহিদা বরাবরের তুলনায় এবারও বেশি। তবে বাজারের যে দামের যে বিষয়টি সেটি বলা, ক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি গত বছরের তুলনায় এবারও বেশি এবং এখন পর্যন্ত গরু কেনা বেচার যে হাটটি সেটি আসলে আশানুরূপ নয় বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এবং তারা বলছেন যেহেতু নগরীর যারা আসলে কোরবানি দিয়ে থাকেন তারা আসলে কোরবানি গরু রাখার একটা অসুবিধার কারণে তারা কোরবানির 1 থেকে 2 দিন আগে আসলে কোরবানির পশু তারা নিয়ে যান। 60-70-80 হাজার টাকার মধ্যেও কোরবানি দেওয়ার উপযুক্ত গরু পাওয়া যাচ্ছে হাটগুলোতে। এছাড়া 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন হাটে গরু দেখেছি। কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে যে সকল গরুর নিয়মিত হাটগুলোর বাইরেও বেশ কিছু হাট নতুন করে শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে। সেই হাটগুলো কিন্তু একইভাবে জমজমাট হয়ে চলছে। কুষ্টিয়ায় কিন্তু 48 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে কোনো গরু বা গবাদি পশু কিংবা কোরবানি উপযুক্ত কোনো পশু পাচার হয়ে আসার কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। কোরবানির পশুর হাটগুলোতে যাতে ক্রেতা বিক্রেতা ঠকতে না পারে সেজন্য ব্যাংক থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। এছাড়াও এখানে রয়েছে পুলিশ প্রশাসন এবং স্থানীয়ভাবে রয়েছে স্বেচ্ছাসেবী তারা নিয়োজিত রয়েছে যাতে ক্রেতা এবং বিক্রেতারা কোনোভাবেই হাট থেকে প্রতারিত হতে না পারে। হাটে প্রচুর গরু কেনাবেচা চলছে, শুরু হয়েছে হাটের কেনাবেচা, পর্যাপ্ত গরু উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি চালানোর আশঙ্কায় যশোরের বেনাপোল সীমান্ত এলাকা জনশূন্য হয়ে পড়েছে। কৃষি বা অন্য কোনো কাজে কেউই সীমান্তের আশপাশে যাচ্ছে না। এ অবস্থায় সীমান্তবাসীর নিরাপত্তায় টহল জোরদার করেছে বিজিবিও। যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গুলি করবে তাই সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে কোনো মুহূর্তে চলতে পারে গুলি, তাই সীমান্তে না যাওয়ার জন্য মাইকিং করছে বিজিবি। পাশাপাশি পথসভা করে সচেতন করছে সীমান্তবর্তী মানুষদের। এমনই পরিস্থিতি বিরাজ করছে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকায়। গত 10 জুন মহেশপুর সীমান্তে বিএসএফ এর এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে বেনাপোল ও শার্শা সীমান্তে। এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত জনবল নিয়োগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রেক্ষিতে টহল জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। আপনাদের নিজেদের দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, দায়িত্বশীল হলে কি হবে, আপনার ফ্যামিলিটা আপনার সতর্কতার জন্য বাঁচবে। একটা ঘটনা ঘটছে মহেশপুর, সেইটার জের কিন্তু এখন পুরো বাংলাদেশ সব সাফারা হয়ে গেছে, তাই না? যে কোনো জায়গায় প্রতিশোধের জন্য হইলেও যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই দুর্ঘটনা আপনি নিজেও পতিত হইতে পারেন, আমিও হইতে পারি, তাই না? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সীমান্তে যাবেন না। মাইকিং এর পর থেকেই সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক। বিজেপি হচ্ছে কিনা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, মাইকিং করছে, ডেকে আমাদেরকে সবাইকে এক জায়গায় করে 50 জন এক জায়গায় করে আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে যাতে আমরা সীমান্তের ভিতরে বা বেশি সীমান্তে না যাই। সেজন্য আমরা সীমান্তে যাতায়াত বন্ধ করে দিয়েছি। আর সীমান্তবাসীদের সতর্ক করতে বিজিবির নির্দেশে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আপনার সীমান্ত এলাকায় কোনো লোকজন যেন ঘাস কাটতে বা সীমান্তে পার হয়ে কোনো মানুষ না যায় আমাকে নির্দেশ দেয় এবং আমি প্রতিটা মসজিদে মাইকিংও করে দিয়েছি।
দ্রুতই এমন পরিস্থিতি স্বাভাবিক হবে আশা স্থানীয় বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাদের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে গ্রেফতার করা যৌথ বাহিনী দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত 2রা এপ্রিল বান্দরবানের সোনালী ব্যাংকের রুমায় শাখায় হামলা, পুলিশ আনসারের অস্ত্র লুট এবং 3রা এপ্রিল থানচিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। পরে রুমা থানায় 13টি, থানচিতে 4টি, বাদরবান সদরে 1টি এবং রোয়াংছড়ি থানায় 3টি সহ মোট 21টি মামলা হয়। কক্সবাজারের টেকনাফের হোয়াইকংয়ে কাঁকড়া শিকারে গিয়ে 3 সপ্তাহ আগে নিখোঁজ হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছৈলামং চাকমা এবং কিশোর ক্যামংথো এ তনসংজ্ঞা। অতি দরিদ্র দুটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির সন্ধান না পেয়ে অভাব অনটনে জর্জরিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। টেকনাফের হোয়াইকংয়ের দুর্গম উপজাতীয় গ্রাম লম্বা ঘোনার কিশোরী চিংমালা তনসংয়ের কান্না থামছেই না। একমাত্র উপার্জনক্ষম স্বামী ক্যামংথুয়ের সন্ধান না পাওয়ায় পরিবারটিতে নেমে এসেছে অন্ধকার। কিছু না চাই আর জামাই আইন সাইডে গুড়া পোয়া কলাই করা যাইতাম গুড়া নাতি করে খরা যাইব ফিলিওরে আজ যায় বছর দে বাখাই নপারে আজ খরে যাইব রে খরে খাইব গইতে। অন্যদিকে নিখোঁজ ছৈলামং চাকমার পরিবারেও চলছে উদ্বেগ উৎকণ্ঠা। অভাব অনটনের সংসারে 2 সন্তান নিয়ে কোথায় যাবেন এমন প্রশ্ন স্ত্রী ও মায়ের। জামাই কোনো হাজগুড়ি নপারে লেং আতু তো এনেকে আরা করি ইয়া করি 300-400 পায় তো হনরহম খুয়াইন্দে মানে কি খানা খরচ চালাই একদিন যাইব তো 200-300 পায় তো এগুড়ি চলি দে তো আরা মুরা গেলেও মানে কি দৌড়ি যাগই তো ফেরা গেলেও দৌড়ি লৈ যাগই আরা হুকিয়া যাইম আর পোৱা কেঁৰা তুলতে যায় গগেক গান লৈ গজিৰি লইব এখন আৰা কেন গৈতাম আৰা নলে আৰাৰে ৰাস্তা তো আৰা যায়গৈ আৰা ফেৰা বন গেলেও দৌৰে মুৰা গেলেও দৌৰে তো আৰা কেঙ্গুৰি চুলিয়ারে বার খাইতাম হ্যাঁ ই নাতি হরে যাব ই বউ হরে যাব। 3 সপ্তাহ পার হলেও সন্ধান না পাওয়ায় তাদের উদ্ধারের দাবিতে শুক্রবার কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ। জানানো হয় সন্ত্রাসী গোষ্ঠী তাদের ধরে নিয়ে গেছে। সকাল 9টা থেকে বাড়ি থেকে বের হয়েছে, যখন বেলা 2টা-3টার সময় বাড়িতে ফিরে না, তখন আমরা একটা চিন্তার মধ্যে পড়লাম আমার ভাই কেন এত আগে তো তাড়াতাড়ি আসতো, এখন তো আসে নাই কেন? এরা তো আমাদের দেশের নাগরিক, তাই না? ওরা জীবন জীবিকার জন্য যেতেই পারে। হ্যাঁ, তো ওরা তো ওই অনেকটা দিনে এনে দিনে খায়, দিনমজুর পরিবার, এবং তাদের এটা হচ্ছে পেশা। তাদেরকে যাতে উদ্ধার করে সেই পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, সেই কার্যকর পদক্ষেপ যাতে রাষ্ট্র গ্রহণ করে, সরকার গ্রহণ করে, আমরা সেটার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি। গত 16 মে সকালে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের হাউসদ্বীপ এলাকায় কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ হন তারা। দ্রুত যেন তাদের উদ্ধার করা হয় এমনই দাবি স্বজনদের। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ নানা ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করছে 12 আউলিয়া নামে একটি জাহাজ। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে জাহাজটি যাত্রা করে। দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হয়েছে। এটি টেকনাফ পৌঁছে ঘোলারচর হয়ে সেন্ট মার্টিন পৌঁছাবে। পরে পণ্য সামগ্রীর পাশাপাশি আটকা পড়া সেন্ট মার্টিনের অনেক বাসিন্দাও এই জাহাজে করে ফিরবেন। এর আগে মিয়ানমারের সংঘাতের জেরে নাফ নদীর নায়খংদিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হলে এই রুটে সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকে। এতে দ্বীপটিতে খাদ্য সংকট দেখা দেয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা পার্কের প্রশাসনিক ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনায় গোপালগঞ্জের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতরাতে সাভানা রিসোর্টের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ সরওয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে তদন্তে কাজ শুরু হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা হবে। বুধবার রাতে 3টি কম্পিউটার এবং 1টি মনিটর চুরি হয়, যার বাজার মূল্য 2 লাখ টাকার মতো। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বাইরে থেকে কয়েকজন সুকৌশলে ঢুকে কম্পিউটার এবং মনিটর চুরি করে নিয়ে যায়। মামলার আসামিরা হলেন বৈরাগীতলা এলাকার বাসিন্দা সুব্রত রায়, অনিমেষ সেন, সজীব মজুমদার, সঞ্জয় বল এবং বিপ্লব বল। এর আগে সাভানা ইকো রিসোর্ট অন্তত 20টি গরু এবং বিপুল পরিমাণ মাছ চুরির ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া মালামাল সহ বেশ কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ সুপার। দামোহদা উপজেলার আব্দুল কাদেরের 3টি এবং শফিকুল ইসলামের 3টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। পরে 12 জন অভিযান চালিয়ে প্রথমে আজগর আলী এবং পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতার করে পুলিশ। যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে প্যারেড গ্রাউন্ডে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে সেনাবাহিনীর কোর অফ সিগন্যালস। এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে আধুনিক যোগাযোগ, নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করেন। এর আগে সেনাপ্রধান যশোর সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান জিওসি 55 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর। রংপুর থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 145টি ট্রেনের টিকিট সহ এ কাজে ব্যবহৃত 1টি কম্পিউটার এবং 3টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। দুপুরে র্যাব 13 কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান কোম্পানি কমান্ডার মেহেদি হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের রায়হান এবং আনিসুরকে গ্রেফতার করা হয়। এই 2 জন দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের 100 জনের একটি গ্রুপ রয়েছে যারা বিভিন্ন অ্যাপস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালোবাজারি করে আসছিল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রায় বাস টার্মিনাল, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়, বাস সংকট এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, কোনো মহাসড়কে ধীর গতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্নমত বিক্রেতাদের। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 1 সদস্য নিহতের ঘটনায় বেনাপোল সীমান্তে আতঙ্ক, সচেতনতা বাড়াতে বিজিবির মাইকিং। ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।